হ্যালো এভরিওয়ান, আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ভালো আছো তো সবাই? তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের বাংলা ক্লাস আরম্ভ করে দিই। ব্যাকরণের সমাস অধ্যায়টি আমি করাচ্ছি। আজকে সমাসের 6 নম্বর ক্লাস এবং আজকের এই 6 নম্বর ক্লাসে আমরা শিখব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস একটু বানানটা সবাইকে দেখে নিতে বলবো, কারণ ভীষণ বানানটা ভুল হয়। বহুব্রীহি বানান ব হয়রস্যু বয়রাফলা দীর্ঘী হয়রস্যই, বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের যে প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা দেখব সেগুলো কি কি? প্রথম পয়েন্টটাই হচ্ছে সমাসবদ্ধ পদে, খুব ভালো করে দেখো কেমন, সমাসবদ্ধ পদে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ প্রধান নয়। কোনটির অর্থই প্রধান নয়। তাহলে কোনটির অর্থ প্রধান? সেখান থেকে আমি তাহলে সেকেন্ড পয়েন্ট পেয়ে যাচ্ছি, অন্য পদ, বা আরো স্পষ্ট করে বলতে গেলে তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পায়। তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পায়। খেয়াল করে দেখবে দ্বন্দ্ব সমাস কিন্তু বহুব্রীহি সমাসের ঠিক বিপরীত, যেখানে দ্বন্দ্ব সমাসে কি হয়, সমস্যমান পূর্বপদ পরপদ উভয় পদেরই, দুটো পদেরই অর্থ প্রাধান্য পেয়ে থাকে। আর বহুব্রীহি সমাসে কোনোটারই অর্থ প্রাধান্য পায় না, সম্পূর্ণ নতুন একটা পদের অর্থ প্রাধান্য পায়। এক্সাম্পল নিয়ে চট করে দেখো। এক্সাম্পল কিরকম নেব? ধরো আমি বললাম বিনা পানি। বিনা পানি শব্দটার দুটো অংশ রয়েছে। একটা অংশ হচ্ছে বিনা, বিনাটা পূর্বপদ, আর একটা অংশ হচ্ছে পানি, যেটা পরপদ। বিনা মানে একটা বাদ্যযন্ত্র, পানি মানে হাত। কিন্তু খুব ভালো করে খেয়াল করো, আমরা যখন বিনা পানি কথাটা বলছি তখন কিন্তু আমরা বিনাটাকেও বোঝাচ্ছি না, পানিটাকেও বোঝাচ্ছি না, বরং যার হাতে বীণা রয়েছে তাকে বোঝাচ্ছি, অর্থাৎ দেবী সরস্বতীকে বোঝাচ্ছি। এবার তাহলে ব্যাস বাক্যটা কি হবে? বীণা পানিতে যার, অর্থাৎ দেবী সরস্বতী। এই যে পূর্বপদ পরপদ কারোর অর্থই প্রধান না হয়ে তৃতীয় একটা অর্থ প্রাধান্য পেল, এটাই হচ্ছে বহুব্রীহি সমাসের প্রধানতম বৈশিষ্ট্য। ক্লিয়ার? এবার তাহলে আমরা চলে যাব, বহুব্রীহি কথাটারই কিন্তু ব্যাস বাক্য করা সম্ভব। বহুব্রীহি পরীক্ষায় খুব আসে, বহুব্রীহি কথাটার ব্যাস বাক্য লেখো। কি হবে? বহু, বহু মানে অনেক, ব্রীহি, ব্রীহি মানে হচ্ছে ধান, যার। তাহলে বহু ব্রীহি যার, তাকেই বলা হচ্ছে বহুব্রীহি। তাহলে এবার এখান থেকেই আমরা চলে আসব বহুব্রীহি কথাটার অর্থ কি। তুমি যদি এখন বহুব্রীহি কথার অর্থে বহুব্রীহি যার লেখো তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না, তোমাকে অর্থটা মানেটা বুঝিয়ে দিতে হবে। কি সেটা? সেটা হচ্ছে সঙ্গতিপন্ন কৃষক, অর্থাৎ এমন একজন সঙ্গতিপন্ন কৃষক যার অনেক ধান ফলেছে,
তাহলে এমন একজন ধনী কৃষক, এমন একজন সঙ্গতিপন্ন কৃষক যার অনেক ধান ফলেছে, এটাই হচ্ছে বহুব্রীহি কথাটার অর্থ। তাহলে এখানেও দেখো আমি বহুটাকেও বোঝাচ্ছি না বা ধানটাকেও বোঝাচ্ছি না, সেই ব্যক্তিটাকে বোঝাচ্ছি যার অনেক ধান হয়েছে। এটাই হচ্ছে তোমার বহুব্রীহি সমাসের প্রধানতম বৈশিষ্ট্য। এবার তাহলে আমরা চলে যাব বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগে। মোটামুটিভাবে 7 রকম ভাগ করা সম্ভব। এই যদি আমি লিখি বহুব্রীহি সমাস, তাহলে সেখান থেকে আমি অ্যাসিমেট্রিক্যাল 7টা দাগ টেনে নেব চটপট। আগে ভাগগুলোর নাম: সমানাধিকরণ বহুব্রীহি, নেক্সট আসছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধি বানানটা দেখে নেবে, এটা যেহেতু অসুখ বিসুখ নয় সেজন্য বয়জফলা আকার নয়, কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি। ঠিক আছে, হলো। এবার 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মধ্য পদলোপী, মধ্য পদলোপী বহুব্রীহি। 4 নম্বর পয়েন্টে আসবে ব্যতিহার বহুব্রীহি। এখানেও খেয়াল করবে বয়জফলা তয়রস্যি আকার নেই, কিন্তু ব্যতিহার বহুব্রীহি। 5 নম্বরে আসবে সহার্থক বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি। 6 নম্বরে আসবে সংখ্যা বহুব্রীহি, আর 7 নম্বরে আসবে না বহুব্রীহি। খেয়াল করবে সংখ্যা বহুব্রীহির মাঝখানে আমরা হাইফেন দেব, না বহুব্রীহির মাঝখানেও আমরা হাইফেন দেব। ক্লিয়ার? পড়ে দিচ্ছি একবার: সমানাধিকরণ, ব্যাধিকরণ, মধ্যপদলোপী, ব্যতিহার, সহার্থক, সংখ্যা আর না বহুব্রীহি। এবারে তাহলে আমরা একটা একটা করে দেখব কোনটাকে কি বলা হচ্ছে, একটা একটা করে দেখব। ঠিক আছে, বেশ। প্রথমটা তাহলে আমরা যাব সমানাধিকরণ বহুব্রীহি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আমি সংক্ষেপে যদি একটু সূত্রের মতো করে লিখে দিই, সেটা হলো পূর্বপদ, পরপদ সমান বিভক্তি যুক্ত। একই বিভক্তি থাকবে। এর পরেরটা আমি আগে টার্মগুলো করে নিই, তারপরে আমি এক্সাম্পলে যাচ্ছি। ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহিতে কি হচ্ছে? ব্যাধিকরণ বহুব্রীহিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্বপদ আর পরপদ পৃথক বিভক্তিযুক্ত। এক্সাম্পল করি, তাহলেই আমরা বুঝতে পেরে যাব। কিরকম এক্সাম্পল করব?
ধরো আমি এখানে বললাম গৌরাঙ্গ, একটা লিখলাম গৌরাঙ্গ, আর একটা লিখলাম শশীভূষণ। শ্রী চৈতন্য দেবের আরেকটা নাম গৌরাঙ্গ। কেন? খুব ফর্সা দেখতে। তাহলে ব্যাসবাক্য কি হওয়া উচিত? গৌর অঙ্গ যার। খেয়াল করো, পূর্বপদ গৌর, সেখানে কিন্তু শূন্য বিভক্তি, পরপদ অঙ্গ, সেটাও শূন্য বিভক্তি, অর্থাৎ একই বিভক্তি যুক্ত। এবারে শশীভূষণ, কাকে বলা হয় শশীভূষণ? মহাদেবকে, কারণ শশী মানে চাঁদ, সেটাই তার মাথায় অলংকার হিসেবে শোভা পায়। ব্যাসবাক্য শশী ভূষণ যার। ঠিক আছে, এবারে এসো আমি আরও একবার এটাতে যাব যাতে বিভক্তিগুলো তোমরা চট করে বুঝতে পারো। এবারে এসো ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহিতে কি হচ্ছে? ধরো আমি বললাম শূলপাণি। শূলপাণি, শিবের আরেক নাম শূলপাণি, কারণ তার হাতে ত্রিশূল ধরা থাকে। শূল পানিতে যার, এটা হচ্ছে শূলপাণি। আবার আমি যদি বলি চন্দ্রচূড়, চন্দ্রচূড় শিবের আরেকটা নাম, চন্দ্র চূড়ায় যার। এবার চট করে আমরা একটু দেখে নেব যে কোথায় কি হচ্ছে। দেখো খুব ভালো করে, পূর্বপদে শূন্য বিভক্তি, পরপদে শূন্য বিভক্তি, তাহলে সমান বিভক্তি, একই বিভক্তি। পূর্বপদ শশীতেও শূন্য বিভক্তি, ভূষণেও শূন্য বিভক্তি, তাহলে এখানেও ক্রাইটেরিয়াটা ম্যাচ করে গেল। তাহলে যেহেতু সমান বিভক্তি, তাই সমানাধিকরণ বহুব্রীহি। আচ্ছা, আরেকটা জিনিস আমি খেয়াল করতে বলবো, শশী, শুধু শশী বানানে তালবস্যয় দীর্ঘী, কিন্তু যেই সমাসবদ্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখো তালবস্যয় রস্বই হয়ে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ফর এক্সাম্পল কালিদাস, ব্যাসবাক্য কি হবে? কালীর দাস, অর্থাৎ যিনি কালী ঠাকুরের সেবক। তাহলে কালী বানান লয় দীর্ঘই, কিন্তু যেই তুমি কালিদাস লিখছো সমাসবদ্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু লয় রস্বই, এইগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবারে তাহলে এসো ব্যাধিকরণ বহুব্রীহি। শূলপাণি, শূল পানিতে যার, পূর্বপদ শূল শূন্য বিভক্তি যুক্ত, পরপদ পানিতে তে বিভক্তি চলে আসছে, তাহলে পূর্বপদ পরপদ পৃথক বিভক্তি যুক্ত। একই রকমভাবে চন্দ্রচূড়, চন্দ্র শূন্য বিভক্তি, চূড়ায় অন্তস্থ বিভক্তি, তাহলে এখানেও কিন্তু আমরা পৃথক বিভক্তি পাচ্ছি পূর্বপদ আর পরপদের, সেই জন্য এটাকে বলা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। এবারে তাহলে আমরা পরের ভাগটাতে চলে যাব। পরের ভাগটা আমাদের যেটা আছে সেটা হলো মধ্যপদলোপী বহুব্রীহি। আমরা কিন্তু এর আগে মধ্যপদলোপী কর্মধারয় সমাস করে এসেছি। মধ্যপদলোপী বহুব্রীহি কি? মধ্যপদলোপী বহুব্রীহি একই রকমভাবে ব্যাসবাক্যের ব্যাখ্যামূলক মধ্যপদ সমাসবদ্ধ পদে লোপ পায়। সমাসবদ্ধ পদে
লোপ পায়। আচ্ছা, এবারে একটু আমাকে বলো যে এই একই জিনিস আমরা কর্মধারয় সমাসেও কিন্তু করে এসেছি, ঠিক আছে? এবারে কর্মধারয় সমাস পর্ব 4-এ আমি আলোচনা করেছিলাম, সেখানেও বলেছিলাম যে মধ্যপদলোপী কর্মধারায় ব্যাসবাক্যের ব্যাখ্যামূলক মধ্যপদ সমাসবদ্ধ পদে গিয়ে লোপ পাচ্ছে। তাহলে যদি এবার আমি জিজ্ঞাসা করি যে মধ্যপদলোপী কর্মধারায় আর মধ্যপদলোপী বহুব্রীহির মধ্যে তফাৎটা কোথায়? একটাই জায়গায় তফাৎ, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাসটাতে সমাসবদ্ধ পদে কিন্তু পরপদের অর্থপ্রাধান্য, খেয়াল করো, পরপদের অর্থপ্রাধান্য। আর মধ্যপদলোপী বহুব্রীহি সমাসে সেখানে না পূর্বপদ না পরপদ, সেখানে তৃতীয় অর্থের প্রাধান্য। তাহলে সেই জন্য আমি এখানে ছোট্ট করে একটা বুলেটে করে দিচ্ছি, সমাসবদ্ধ পদে তৃতীয় অর্থ প্রধান। এটা হচ্ছে তোমার মধ্যপদলোপী কর্মধারায় মধ্যপদলোপী বহুব্রীহির মধ্যে বেসিক ডিফারেন্সটা, ঠিক আছে? এবারে তাহলে আমরা একটু এক্সাম্পলে যাব। এক্সাম্পলে আমরা কীরকম যাব, চট করে আমরা একটুখানি এক্সাম্পলের জায়গাটায় দেখে নেব। ধরো আমি বললাম একটা শব্দ মীনাক্ষী, থাকলো এটা, আর একটা রইল ডাকাবুকো। এবার মীনাক্ষী, মিন মানে হচ্ছে মাছ, অক্ষী মানে হচ্ছে চোখ। এবার আমি যদি মানে বুঝেও করি যে মিনের ন্যায় অক্ষী যার, তুমি একটু ভাবো তো, কোনো একটা মেয়ের চোখটাকে আমি যদি বলি মাছের মতো, তাহলে গোটা মাছের মতো তো চোখ হতে পারে না, তাহলে মেয়েটির চোখ মাছের চোখের মতো। তাহলে ব্যাসবাক্য কি হবে? মিনের অক্ষীর ন্যায় অক্ষী যার। আচ্ছা, কোনটা এখানে মধ্যপদ সেটা আমি একটু বাদে আরও ক্লিয়ার করে দেব। তার আগে ডাকাবুকো, ডাকাবুকো কথাটা আমরা ব্যবহার করি কি অর্থে? খুব সাহসী বোঝাতে, খুব ডেয়ার ডেভিল বোঝাতে আমরা ডাকাবুকো কথাটা ব্যবহার করে থাকি, ভালো অর্থেই। যেমন ধরো মেয়েটা খুব ডাকাবুকো বা ছেলেটা খুব ডাকাবুকো ধরনের। ব্যাসবাক্য শুনলে একটু অবাক হবে, কিরকম? ডাকাতের বুকের ন্যায় বুক যার। এখানে কিন্তু বুক বলতে চেস্ট বোঝানো হচ্ছে না, সাহস বোঝানো হচ্ছে। কেন? আগেকার দিনে ডাকাতরা যখন ডাকাতি করতে যেত, জমিদার বাড়িতে ধরো ডাকাতি করতে যাবে, তারা কিন্তু রীতিমতো আগে থেকে চিঠি দিয়ে দিনক্ষণ জানিয়ে ডাকাতি করতে যেত। ফলে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে যেত যে হ্যাঁ, যদি ধরতে পারো তাহলে ধরে নাও। তো ফলে এই যে আগেকার দিনে ডাকাতদের যে সাহস, সেই সাহস যদি কারোর থাকে তখনই তাকে বলা হয় ডাকাবুকো। এবারে তাহলে আমাদের এখানে মেন মধ্যপদ কোনটা? এই অক্ষী কথাটা। কারণ যদি আমি বলতাম মিনের ন্যায় অক্ষী যার, মানে হতো না গোটা মাছের মতো চোখ হতে পারে না, মাছের চোখের মতো চোখ। তেমনি ডাকাতের মতো বুক না, ডাকাতের বুকের মতো বুক, অর্থাৎ ডাকাতের সাহসের মতো সাহস যার, তাকেই বলা হচ্ছে ডাকাবুকো। ক্লিয়ার? এবার তাহলে আমি চলে যাচ্ছি আমার পরের যে ভাগটা রয়েছে সেখানে, যেখানে বলা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহির মূল বিষয়টা কি? সেখানে যেটা হয় পারস্পরিকতা বোঝায়, অর্থাৎ
এমন একটা কিছু যেটা উভয় পক্ষে হচ্ছে, কোনো একজনে হচ্ছে না, উভয় পক্ষে হচ্ছে। কীরকম? একটু তাহলে আমি উদাহরণে যাই। ধরো আমি যদি বলি চুলোচুলি, আবার ধরো বললাম মারামারি, আবার হয়তো বললাম লাঠালাঠি। একটু খেয়াল করলেই বোঝা যাবে যে চুলোচুলি যে করা হয়, চুলে চুলে টেনে যেটা করা হয়, তাহলে সেটা একজনের পক্ষে সম্ভব নয়। মারামারিটাও কেউ একজনে করবে না। আমরা সবসময় বলি যে তোমরা আবার মারামারি করেছো, মানে যে তোমরা উভয় পক্ষ এসে গেল। তারপরে আসছে লাঠালাঠি, অর্থাৎ জমিদারের পেয়াদার, এক জমিদারের পেয়াদার সঙ্গে আরেক জমিদারের পেয়াদাদের যে লাঠি যুদ্ধ, সেটা কি বলা হচ্ছে? লাঠালাঠি। তাহলে কি হবে? চুলে চুলে, চুলে চুলে আকর্ষণ করে যে লড়াই, চুলে চুলে আকর্ষণ করে যে লড়াই, সেটা কি বলা হচ্ছে? চুলোচুলি। মারামারি, পরস্পরকে মারা। আর লাস্ট ওয়ার্ড আমি দিয়েছি লাঠালাঠি। লাঠিতে, লাঠিতে যে যুদ্ধ। ঠিক আছে, তিন রকম টার্ম আমি ইউজ করলাম, কিন্তু সবকটাই দেখো ব্যতিহার বা পারস্পরিকতা বোঝাচ্ছে। কেমন? এবার আমরা পরেরটাতে চলে যাব। পরের যে ভাগটা রয়েছে সেটা হলো সহার্থক বহুব্রীহি সমাস। সহার্থক বহুব্রীহি সমাস। সহার্থক বহুব্রীহি সমাসের বিষয়টা কি? সেখানে যেটা হচ্ছে, এই যে পূর্বপদ স, এটা কখনো সহিত বা সঙ্গে এই অর্থ বোঝাবে, আবার কখনো সমান এই অর্থ বোঝাবে। কীরকম? এক্সাম্পল নেব আমরা চট করে। সেখানে আমরা দেখে নেব, ধরো একটা বললাম আমি সপুত্র, একটা বললাম সপরিবার, একটা বললাম সপত্নী, আর একটা বললাম স্বগোত্র। মানেগুলো তাহলে আমরা একটু আগে বুঝে নিই। সপুত্র, রামবাবু সপুত্র আমাদের বাড়িতে এসেছেন, তার মানে পুত্রকে সঙ্গে নিয়ে। তাহলে এখানে কিন্তু এই সঙ্গে বা সহিত অর্থটা বোঝানো হচ্ছে। ব্যাসবাক্য কি হবে? পুত্রের সহিত বর্তমান হলো। এবারে ধরো সপরিবার, আপনারা সপরিবারে অনুষ্ঠানে আসবেন, তার মানে আমি কিন্তু শুধু আপনাকে নিমন্ত্রণ করছি না, পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আপনি আসবেন। তাহলে এখানেও কিন্তু এই সহিত বা সঙ্গে অর্থটা প্রাধান্য পাচ্ছে। ব্যাসবাক্য কি হবে? পরিবারের সহিত বর্তমান, অর্থাৎ যিনি পরিবারকে সঙ্গে নিয়ে এসেছেন। এবারে এসো সপত্নী। সপত্নী কথাটার মানে হচ্ছে সতীন। সতীন কাদের বলা হয়? যাদের, যে দুই নারীর একই স্বামী, সমান স্বামী। তাহলে এখানে ব্যাসবাক্যটা কি হবে? সমান
পতি যার নয়, কিন্তু আমি কিন্তু মোর দ্যান ওয়ান বোঝাচ্ছি, তাহলে সমান পতি যাদের। এইখানে এতক্ষণে তাহলে সমান অর্থটা এলো। এবার স্বগোত্র, তুমি আমি স্বগোত্র, তার মানে কি আমরা একই গোত্রের, সমান গোত্রের, তাহলে কি হবে সমান গোত্র, এখানেও সে একই বহুবচন যাদের, সমান গোত্র যাদের। তাহলে কোথাও এখানেও তাহলে আমরা সমান অর্থ পেয়ে গেলাম। তাহলে এই যে পূর্বপদ স, দেখো একটু যদি আমি এবার ভাগ করে দিই, এই যে সব জায়গাতেই পূর্বপদ স এসেছে, কোথাও এই সটা সহিত বা সঙ্গে অর্থে, কোথাও এই সটা সমান অর্থে। এটাকেই আমরা বলছি সহার্থক বহুব্রীহি সমাস। ক্লিয়ার? সহার্থক বহুব্রীহির পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সংখ্যা বহুব্রীহি সমাস। সংখ্যা বহুব্রীহি, ঠিক আছে? কি হচ্ছে দেখো বিষয়টা, সংখ্যা বহুব্রীহি সমাসের প্রধান বৈশিষ্ট্য কি? দুটো প্রধান বৈশিষ্ট্য হবে। এক, পূর্বপদ সংখ্যাবাচক শব্দ, পূর্বপদ সংখ্যাবাচক শব্দ। আর দুই, সমাসবদ্ধ পদে তৃতীয় অর্থের প্রাধান্য। তৃতীয় অর্থের প্রাধান্য। সমাসের পর্ব 3-এ আমি যখন দ্বিগু সমাস আলোচনা করেছিলাম, সেখানেও পূর্বপদ সংখ্যাবাচক শব্দ ছিল, কিন্তু দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যা বহুব্রীহি সমাসের একটাই জায়গায় মূল পার্থক্য, যে দ্বিগু সমাসে সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য বোঝায়, whereas সংখ্যা বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনোটার অর্থই প্রধান হয় না, বরং তৃতীয় একটা অর্থ প্রাধান্য পায়। কীরকম? যেমন আমি যদি বলি, ধরো আমি এখানে পরপর কয়েকটা এক্সাম্পল সেট করে নিচ্ছি। একটা হলো দশানন, একটা হলো ষড়ানন, আরেকটা ধরে নাও দোনলা। কেমন? এবার দশানন, পূর্বপদ হচ্ছে দশ, পরপদ আনন, তাহলে এমন একজনকে বোঝানো হচ্ছে যার 10টা মাথা। কার 10টা মাথা? রাবণ। এক্স্যাক্টলি, তাহলে এখানে পূর্বপদ পরপদ কারোর অর্থই প্রধান হচ্ছে না, তৃতীয় অর্থের প্রাধান্য। ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য হবে 10 আনন যার। এবার ষড়ানন, ষড়ানন তুমি সন্ধি বিচ্ছেদ করো, শট, শট মানে 6, আনন, আনন মানে মুখ, তাহলে শট আনন যার, ষড়ানন হয়ে গেল। দোনলা, পূর্বপদ কি আছে? দো, দো মানে 2, তাহলে দো নল যার। একটু চট করে আমরা পূর্বপদ পরপদ বিষয়টা আরেকটু ভেঙে দেখে নেব। এই যে এই জায়গাটায় আসছে 10, 10 কথাটা এলো পূর্বপদ, এখানটায় আসছে আনন পরপদ, কোনোটার অর্থই প্রাধান্য পাচ্ছে না। এইখানটাতে আসছে শট মানে 6, এখানে আসছে আনন, কোনোটার অর্থই প্রাধান্য পাচ্ছে না। এখানে আসছে দো, আর এখানে আসছে নলা, পূর্বপদ পরপদ, কিন্তু কোনোটার অর্থই প্রাধান্য পাচ্ছে না। সবসময় 10 আনন যার অর্থাৎ রাবণ, শট বা 6 মাথা যার অর্থাৎ দেব সেনাপতি কার্তিক,
এবং দোনলজার অর্থাৎ দোনলা বন্দুক, আমরা কথাটা শুনেছি, সেই রকম বন্দুক বোঝাতে। ক্লিয়ার? সবসময় তাহলে তৃতীয় অর্থের প্রাধান্য পাচ্ছি আমরা। এবারে নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে না বহুব্রীহি সমাস। না বহুব্রীহি সমাস সেটা আবার কি? সেখানে যেটা হচ্ছে দুটো বৈশিষ্ট্য, এক পূর্বপদ না বাচক শব্দ আর সমাসবদ্ধ পদে অ্যাজ ইউজুয়াল তৃতীয় অর্থের প্রাধান্য। আচ্ছা, আমার তৎপুরুষ যে চ্যাপ্টারটাতে দেওয়া ছিল সেটা হচ্ছে পর্ব 5। তৎপুরুষ সমাসেও কিন্তু আমরা না তৎপুরুষ বিষয়টা পেয়েছি, যেখানে আমরা দেখেছি পূর্বপদ একটা নাবাচক শব্দ। তফাৎটা হচ্ছে এই যে সেখানে পরপদের অর্থ প্রাধান্য ছিল আর না বহুব্রীহি সমাসে তৃতীয় অর্থের প্রাধান্য থাকছে। কিরকম? এক্সাম্পল হিসেবে ধরো আমি নিলাম একটা অনাদি, আর আরেকটা ধরো নিলাম, আর একটা নিচ্ছি আমি বেহায়া। বেহায়া কি হচ্ছে তাহলে? অনাদি যখন আমরা লিখছি তখন পূর্বপদ কি? অন। অন মানে হচ্ছে নয়। তাহলে নাই আদি যার, আমরা বলি না যে অনাদি অনন্ত, তাহলে যার আদি নেই তাকেই বলা হবে অনাদি, যার অন্ত নেই তাকেই বলা হবে অনন্ত। শুধু ব্যাসবাক্য করবার সময় আমরা খেয়াল রাখবো নাই কথাটাকে আমরা আগে দেব, একদম প্রথমে দেব। এবারে বেহায়া, বে কথাটার মানেও কিন্তু নাই, ব্যাসবাক্যে আমরা বেটাই লিখব। বে হায়া যার, হায়া মানে হচ্ছে লজ্জা। তাহলে এখানে চট করে আমরা পূর্বপদ পরপদ বিষয়টা একটু দেখে নেব। পূর্বপদ পরপদ বিষয়টা যেখানে আমরা দেখে নিচ্ছি, ধরো এইখান দিয়ে যখন আমি দাগ কাটছি এখানে আসছে অন। অন মানে হচ্ছে নয় বা না বা নাই, আর এটা হচ্ছে আদি। তেমনি একই রকমভাবে এখানে পূর্বপদ আসছে বে। বে মানে হচ্ছে নাই, মানে নেই। আর হায়া, হায়া কথাটার মানে হচ্ছে লজ্জা। তাহলে আমরা বলি না বেহায়া কোথাকার, অর্থাৎ যার কোনো লজ্জা নেই। তাহলে এই দুটো জায়গাতেই দেখো পূর্বপদ একটা নাবাচক শব্দ আমরা পাচ্ছি, এবং গোটাটা মিলিয়ে নাটাকে বোঝাচ্ছি না, আদিটাকেও বোঝাচ্ছি না, বরং যার আদি নেই তাকে বোঝাচ্ছি, যার লজ্জা নেই তাকে বোঝাচ্ছি। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? তাহলে এই অবধি হয়ে গেল আমার সমাসের বোঝানো। এবার ডেফিনেটলি আমি সমাসের একটু কোয়েশ্চেন্সে যাব, যেরকম প্রত্যেকটা বার আমি কোয়েশ্চেন আলোচনা করে নিচ্ছি। কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো যেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে এখানে আমি লিখছি প্রশ্নাবলী। পর্ব 6-এর প্রশ্ন আসছে পরপর। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা আসবে এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন করো। ইনস্ট্রাকশন হয়ে গেল। এবার 1.1 পাঁচতলা কি জাতীয় সমাস?
পাঁচতলা কি জাতীয় সমাস? অপশনে যাচ্ছি। দ্বিগু, কর্মধারয়, বহুব্রীহি আর অব্যয়ীভাব। ঠিক আছে, এবারে তাহলে এসো 1.2। আমি একটু চেঞ্জ করছি। ফণী ভূষণ জার, ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। সমাসবদ্ধ পদটি হলো, খুব ভালো করে দেখবে যে কি কি অপশন আসছে। সমাসবদ্ধ পদটি হলো, প্রথমেই আমি লিখলাম ফণীভূষণ, তারপরে আমি আবার লিখলাম ফণীভূষণ। খেয়াল করছো নিশ্চয়ই দুটো বানানে তফাৎ হয়ে গেছে। তারপরে আমি লিখলাম ফণীভূষণা, আর 4 নম্বর অপশানে আমি আবার লিখলাম ফণীভূষণা। এখানেও তাই বানানে তফাৎটা হয়ে যাচ্ছে। এবারে তাহলে নেক্সট যেটা আসবে 1.3। 1.3-এ কি হবে? লুচি ভাজা কড়াই কেনা হলো। লুচি ভাজা কড়াই কেনা হলো, আন্ডারলাইন করে দিলাম লুচি ভাজা। এবারে আমার কোয়েশ্চেনটা আসছে, রেখাঙ্কিত পথটি, রেখাঙ্কিত পথটি কোন সমাসের দৃষ্টান্ত? রেখাঙ্কিত পথটি কোন সমাসের দৃষ্টান্ত? অপশন ক কর্মধারয়, খ তৎপুরুষ, গ দ্বন্দ্ব, আর ঘ বহুব্রীহি। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, খুব ভালো করে খেয়াল রেখো। সাধারণ কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মাঝখানে যে থাকবে, নাম্বার 1। উপপদ তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যের শেষে যে বা যা বা যিনি থাকবে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের শেষে যার বা যাতে কথাটা থাকবে। আমি কিন্তু আনসারের হিন্ট এখানে দিয়ে দিয়েছি। এবার তাহলে আমি চলে যাচ্ছি আমার পরের যে সেগমেন্ট, অর্থাৎ এসএকিউয়ের যে সেগমেন্ট, সেইখানটাতে যাচ্ছি। সেখানে আমি কি দেখছি, কোয়েশ্চেন নাম্বার 2, কম বেশি 20 শব্দে উত্তর দাও। কম বেশি 20 শব্দে উত্তর দাও। 2-1, নাই অহংকার যার। বাক্যটিকে সমাসবদ্ধ করে, বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
সমাসের নাম লেখো। হলো 2.2 বহুব্রীহি কথার অর্থ কি? এটা আজকের ক্লাসেই কিন্তু করানো হয়েছে যে বহুব্রীহি কথার অর্থ কি। এবারে আসবে 2.3 বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তাহলে এখানে তোমার আনসারের 3টে পার্ট হবে। একটায় তুমি ডেফিনেশন দেবে, একটায় তুমি এক্সাম্পল দেবে, আরেকটায় তুমি ব্যাখ্যা বা এক্সপ্লেন করে দেবে। ঠিক আছে, এবারে এসো 2.4 শঙ্কার সহিত বর্তমান। এখানেও একই রকম কোয়েশ্চেন। সমাসবদ্ধ পদটি লিখে সমাস নির্ণয় করো। সমাস নির্ণয় করো হলো। এবার 2.5 বহুরূপী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন দেব, সেটা হচ্ছে 2.6 যেটা বহুব্রীহি সমাস কোন সমাসের সম্পূর্ণ বিপরীত? কোন সমাসের সম্পূর্ণ বিপরীত হলো। এবারে আমি ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস তোমাদের বোঝবার সুবিধের জন্য দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এইটার ক্ষেত্রে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে গেলে উপবিভাগ, সাবডিভিশন, কেমন, উপবিভাগ উল্লেখ করবে। তবে হ্যাঁ, সমানাধিকরণ আর ব্যাধিকরণ সমানাধিকরণ আর ব্যাধিকরণ যেটা আছে, এদের উল্লেখের প্রয়োজন নেই। ঠিক আছে, এদের উল্লেখের প্রয়োজন নেই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? দ্বন্দ্ব সমাসে আমরা কিন্তু কোনো ভাগ করছি না। মানে যখন আমার কাছে কোয়েশ্চেন আসছে যে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, দ্বন্দ্ব সমাস প্লেন অ্যান্ড সিম্পল দ্বন্দ্ব রাখছি, দ্বিগু সমাস রাখছি, কিন্তু তৎপুরুষ সমাস হয়ে গেলেই সাবডিভিশন লাগবে। কর্ম তৎপুরুষ নাকি ব্যাপ্তি তৎপুরুষ, কোনটা,
কর্মধারয় সমাস হলে সেখানেও লাগবে সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, এইগুলো সব কটা। আর বহুব্রীহি সমাসেও যদি আসে, বহুব্রীহি যদি পাই, তাহলে সংখ্যা বহুব্রীহি বা না বহুব্রীহি সেগুলো আলাদা করে আমাকে উল্লেখ করতে হবে। সমানাধিকরণ ব্যাধিকরণটা অতটা জরুরি নয়, ওটা দেওয়ার দরকার নেই, সেখানে বহুব্রীহি সমাস লিখলেই যথেষ্ট। হয়ে গেল এই পর্যন্ত। তাহলে পর্ব 6-এর কোয়েশ্চেন্স দিয়ে দিলাম আমি। এবার আমার ছোট্ট যে ভাগটার বাকি, সেটা হচ্ছে পর্ব 5-এর যে কোয়েশ্চেন ছিল সেইটা ধরে একটু উত্তর আলোচনা করে নেওয়া। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি উত্তরাবলী। কোন পর্বের? পর্ব 5-এর, যেখানে আমি তৎপুরুষ সমাস নিয়ে কথাবার্তা বলেছিলাম। প্রথমেই আসবো এমসিকিউ। সেখানে কি ছিল? লুচি ভাজা হলো না, মানে লুচিকে ভাজা হলো না, তার মানে কে? তার মানে কর্মকারক, তার মানেই কর্ম তৎপুরুষ। বলা হচ্ছে রেখাঙ্কিত পদটি তৎপুরুষ না বহুব্রীহি না দ্বিগু না কর্মধারয়। তাহলে অপশন ক, তৎপুরুষ সমাস। ঠিক আছে, তৎপুরুষ সমাস। এবারে 1.2, নয় চেনা ব্যাসবাক্যটির সমাসবদ্ধ রূপ হলো। কি হতে পারে? অচেনা। তাহলে এখানে অপশন খ, অচেনা হয়ে গেল। এবারে 1.3, তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে? তৎপুরুষ সমাসে সবসময় পরপদের অর্থ প্রাধান্য থাকে, কিন্তু এখানে আমি অপশানে দেখছি কি কি দিয়েছে, পূর্বপদ, উত্তরপদ, উভয় পদ, অন্য পদ। পরপদ তো নেই। পরপদ ভেরি মাছ রয়েছে, কারণ প্রথম ক্লাসেই পর্ব 1-ই আমি আলোচনা করে দিয়েছিলাম যে পরপদের আরেকটা নামই হচ্ছে উত্তরপদ। তাহলে এখানে অপশন খ, উত্তরপদ। সবসময় একদম ভীষণ অ্যালার্ট থাকতে হবে কিন্তু আমাদের, কেমন? এবারে চলে এসো এসএকিউ 2-1, উপপদ তৎপুরুষ সমাসবদ্ধ পদ নিয়ে একটি বাক্য লেখো। অর্থাৎ এমন একটা বাক্য আমাকে লিখতে হবে যেখানে একটা উপপদ তৎপুরুষ সমাস নিয়ে শব্দ বা পদ আছে। আমি কি লিখতে পারি? কুম্ভকার কলসি গড়তে মগ্ন। তাহলে কুম্ভকার কথাটা চলিত কথা হচ্ছে কুমোর, যারা মাটির জিনিসপত্র বানায়। ব্যাসবাক্য কি? কুম্ভ করে যে। দেখো ব্যাসবাক্যের শেষে যে রয়েছে, তার মানে এটা উপপদ তৎপুরুষ সমাস। আমি আন্ডারলাইন করে দেব, কারণ যতক্ষণ না আমি আন্ডারলাইন করছি কোন পদটাকে বোঝাচ্ছি সেটা কিন্তু কেউই বুঝতে পারবেন না। এবারে 2.2 কোয়েশ্চেন ছিল যে আপাদমস্তক কি জাতীয় সমাস, তা ব্যাসবাক্য উল্লেখ করে লেখো। ফরম্যাট কি হবে? আপাদমস্তক লিখলাম, সমান সমান ব্যাসবাক্য লিখলাম। শুধু বোর্ডটা দেখে যাও আর তোমাদের খাতাটা দেখো যে আনসার মিলছে কিনা। পাদ হইতে মস্তক পর্যন্ত, তাহলে একটা বিস্তার, একটা প্রসারতা বোঝাচ্ছে, তার মানে সেটা হয়ে যাচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। হয়ে গেল। এবারে আমার লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটা কি? সেটা হচ্ছে স্কুল পালানো ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। একই রকম স্কুল পালানো। আচ্ছা, কোথা থেকে পালিয়েছে? স্কুল থেকে। তাহলে থেকে আসছে মানেই আগে ব্যাসবাক্যটা লিখে নিই। স্কুল, তুমি এখানে হইতে থেকে দুটোই করতে পারো, তোমার স্বাধীনতা। স্কুল থেকে পালানো,
এবারে হইতে বা থেকে আছে মানেই সেটা হয়ে যাচ্ছে অপাদান তৎপুরুষ সমাস। সবসময় ব্যাস বাক্যটা কি মানে বোঝাচ্ছে সেটা একটু দেখে নিলেই তাহলেই আর কোনো অসুবিধের জায়গা থাকে না। তাহলে এই পর্যন্ত আমার আজকের ক্লাস হয়ে গেল। আমরা আবার নেক্সট ক্লাসে পর্ব 7 নিয়ে আসব, যেখানে অব্যয়ীভাব সমাস আমরা আলোচনা করব। আর আজকের ক্লাসের যা অনুশীলনীর কাজ দিলাম সেগুলো আমরা একবার আলোচনা করে নেব। ঠিক আছে? ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিবডি, বাই বাই।